কোন থেকে বলে যে ক্লাব থেকে যে তোমরা কোনো কাগজপত্র নিয়ে যেও না, সেগুলো ওখানে আমাদের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে জমা দিয়ে এসছে। এসেছিলেন খালি হাতে, ফিরতে হচ্ছে খালি হাতেই। বাংলাদেশে ফেরার জন্য স্বরূপনগর সীমান্তে অপেক্ষারত এই বাংলাদেশি নাগরিকের মুখে উঠে এলো চাঞ্চল্যকর স্বীকারোক্তি। আধার কার্ড ছিল একটাই, আমার আর আমার বউ। কোন পঞ্চায়েতে? নিউ টাউন 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। কে বললো এটা জমা দিতে? ও তো পাড়া থেকেই বলছিল যে তোমরা হচ্ছে এখানে আধার কার্ডটা যদি থেকে থাকে, কোনো ডকুমেন্ট যদি থেকে থাকে, তাহলে সেগুলো তোমরা জমা করে দিয়ে যাও, না পরবর্তীতে প্রবলেম হবে। আল আমিন মোল্লা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। দালাল ধরে 5 বছর আগে নদী পেরিয়ে ঢোকেন ভারতে। স্ত্রী ও ছেলেসহ 3 জনের জন্য দিতে হয় 6000 টাকা। থাকতেন জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। রাজমিস্ত্রির কাজ করতেন নিউ টাউনে। অনুপ্রবেশকারীর দাবি সাতক্ষীরা থেকে ঘোজাডাঙ্গা হয়ে আসেন নিউ টাউন। 3 বছর পর সেখান থেকে চলে যান হাওড়ার শিবপুরে। এসআইআর শুরু হওয়ার পর দিন 7 আগে ফের চলে আসেন নিউ টাউনে। এখানে যখন এসে নিউ টাউনে মাথা গুঁজেছিলেন, নিউ টাউনে তার তৈরি হয়ে গিয়েছিল আধার কার্ড। নিউ টাউনের কোনো এক 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানে স্থানীয় কয়েকজন যুবক তারা উদ্যোগী হয়ে স্বামী স্ত্রী তাদের আধার কার্ড বানিয়ে দেন এবং তারপর সেখানে রাজমিস্ত্রির কাজ করার জন্য কিছুদিন ছিলেন আল আমিন মোল্লা সপরিবারে। তারপর সেখান থেকে তারা চলে যান শিবপুরে। আধার কার্ডটা হলো কি করে? আধার কার্ডটা গ্রাম পঞ্চায়েতের লোকেরা এসেছিল বাড়িতে, এসে বললো যে তোমার ফ্যামিলিতে কজন? তা আমি বললাম 4 জন। তো 4 জনের ভিতরে জিজ্ঞাসা করলো যে তোমাদের কি কোনো কার্ড হয়েছে? তো বললাম যে না, আমাদের কোনো কার্ড হয়নি। তো বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা কি কিছু করবে কার্ডটা? তো বলছে, আমি বললাম হ্যাঁ দেখুন তাহলে যদি একটা আধার কার্ড করে দিতে পারেন। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো এরকম একটা কাগজ দেয়, ওই কাগজটাতে আমি একটা সই করি, আমার বউ একটা সই করে। না, কিচ্ছু লেখা ছিল না, শুধু সিম্পল সাদা কাগজ ছিল। ওটা আমাদের ক্লাব থেকে বলেছিল যে তোমরা যারা এখানে আছো, তাদের যাদের আধার কার্ড হয়নি তারা হচ্ছে নাম দাও। ওই হিসেবে আমরা নাম দিয়েছিলাম, আমাদের অটোমেটিক বার করে দিয়েছিল। কোন ক্লাব এটা? মোহামেডান স্পোর্টিং ক্লাব। স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেটা কোথায় ক্লাব? ওই তো আমাদের ওই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্লাব। বাংলাদেশের নাগরিক আল আমিনের বক্তব্য, স্বরূপনগর সীমান্তে আসার আগে পঞ্চায়েত অফিসে জমা দিতে হয়েছে সমস্ত ভারতীয় নথি। আমার অ্যাকচুয়ালি যতগুলো কার্ড ছিল, আমার আধার কার্ডটা, ছেলেরা তো মাদ্রাসায় পড়তো, আরবি মাদ্রাসায়, তো ওখান থেকে একটা সার্টিফিকেট দিয়েছিল, ঠিক আছে। তো মেয়েটা হাসপাতালে হয়েছিল, ওখান থেকে হাসপাতাল থেকে একটা কাগজ দিয়েছিল। তো এইভাবে এতগুলো কাগজ হয়, সে কাগজগুলো আমি সব পঞ্চায়েতে জমা করে দিয়ে চলে আসি। যদিও সব অভিযোগ অস্বীকার করে জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গায়েনের দাবি, কোন পঞ্চায়েত সদস্য করে দিয়েছেন, তার নাম কি বলেছেন, পঞ্চায়েতে কি আধার কার্ড তৈরি হয়, এরকম তথ্য আমাদের কাছে নেই। এই প্রথম শুনলাম। তার আধার কার্ড নিয়ে যাবেন না রেখে যাবেন সেটা তার ব্যাপার। এটা আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুল কথা। কোনো ক্লাব বা ক্লাবের ছেলেরা আধার কার্ড করে দেয় বলে আমার অন্তত জানা নেই, বা এটা হতেও পারে না। হয়তো কোনো ইন্ডিভিজুয়াল কোনো পার্সন আছে, মানে ক্লাবের সামনে একজনের একটা জেরক্সের দোকান ছিল, সে এরকম কাজ করতো এবং সে বর্তমানে জেলেও আছে। সুতরাং সে করলে আমরা করতে পারে, কিন্তু আমাদের ক্লাবের ছেলেরা কেউ এরকম করবে, এটা একদম ভুল কথা। বাংলাদেশিদের কারুর কাছে রয়েছে ভারতের আধার কার্ড থেকে ভোটার কার্ড, রেশন কার্ড, লক্ষ্মীর ভান্ডার। কিন্তু কি করে এমনটা সম্ভব হলো? সন্দীপ সরকার, এবিপি আনন্দ। ভূত ধরতে চলছে এসআইআর প্রক্রিয়া, কিন্তু তার মধ্যেও কি ভোটার তালিকায় ভূতদের বাঁচিয়ে রাখার মরিয়া চেষ্টা চলছে? বারবার এই ধরনের অভিযোগ করছে বিরোধীরা। গরমিল ধরার জন্য নির্বাচন কমিশনের কাছে বারংবার দাবি জানাচ্ছে তারা। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। এই আবহেই এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। 1 সপ্তাহ করে সময় বাড়ানোর ফলে 11 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব। আর বাড়তি এই 7 দিনে 7 রকম ভাবে ভোটারদের তথ্য যাচাইয়ের উপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন। ডিইও বা জেলার নির্বাচনী আধিকারিকদের পাঠানো চিঠিতে সিইও দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে অবজারভার, ইআরও, এইআরও, বিএলও ও তাঁদের সুপারভাইজারদের ভোটার সম্পর্কে কোন কোন ক্ষেত্রে গুরুত্ব দিয়ে যাচাই করতে হবে। সেগুলি হলো
2002 সালে যাদের বয়স 60 বছর বা তার বেশি ছিল সেই ভোটাররা যদি নিজেরাই ম্যাপিং করে থাকেন, যাদের বয়স 2002 সালেই 25 বছর বা তার বেশি ছিল এবং 2025 সালে 50 বছর বা তার বেশি বয়স, তারা যদি এনুমারেশন ফর্মে বাবা, মা বা দাদু, ঠাকুমার নামে ম্যাপিং করে থাকেন, তাহলে প্রয়োজনে ফিল্ড ভিজিট করতে হবে। এছাড়া 2002 এর তালিকার সঙ্গে যদি 2025-এর তালিকায় আবেদনকারী অভিভাবকের নাম না মেলে, সেক্ষেত্রেও তথ্য যাচাই করতে হবে। প্রয়োজনে ভোটারের বাড়িতে গিয়ে কিংবা ফোনে যোগাযোগ করতে হবে। যেসব ক্ষেত্রে 2002 সালের তালিকা অনুযায়ী অভিভাবক এবং আবেদনকারীর বয়সের পার্থক্য 45 বছরের বেশি অথবা 18 বছরের কম থাকবে, সেগুলি বিশেষভাবে যাচাই করতে হবে। নির্বাচন কমিশন কি ভাবছেন, তাদের রূপরেখাটা কি, তাদের রোডম্যাপটা কি, সেটা কি কেউ জানে? ইলেকশন কমিশন যে এখনো চূড়ান্তভাবে দিশাহীনতায় ভুগছে তা নিয়ে কারুর মনে সন্দেহ নেই। নির্বাচন কমিশনের নির্দেশিকায় আরও বলা হয়েছে, যেসব পোলিং স্টেশনে 0 থেকে 20টি আনকালেক্টেবল এনুমারেশন ফর্ম থেকে যাচ্ছে, সেখানে বিএলওদের এন্ট্রি করা তথ্য সঠিক কিনা তা নিশ্চিত করার জন্য বিস্তারিতভাবে যাচাই করা হবে। 2021 কিংবা 2024-এর মতো বিগত নির্বাচনগুলোর সময় যেসব বুথকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেগুলোর উপর বিশেষভাবে নজর রেখে তথ্য যাচাই করতে হবে। মৃত ভোটারদের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিয়ে বলা হয়েছে, রেজিস্ট্রার জেনারেল অফ বার্থ অ্যান্ড ডেথ থেকে এবং রেশন কার্ড বাতিলের রিপোর্ট থেকে মৃত ব্যক্তিদের তথ্য পাওয়া যায়। ইআরওদের উচিত বিএলওদের করা এই ধরনের এন্ট্রি করা তথ্য যাচাই করা। বিএলও তো সরকারি কর্মচারী, সাধারণ মানুষ, তাকে গান পয়েন্টে রেখে মৃত ব্যক্তির নাম তাকে আপলোড করতে বলা হচ্ছে। তাদের সুরক্ষা নির্বাচন কমিশনকে দিতে হবে, কারণ এটা নির্বাচন কমিশনের কাজ, এটা কোনো সরকারের কাজ নয়, এটা সাংবিধানিক সংস্থা এখানে কাজ করছে। তো আজকে তাদের দায়িত্ব নিতে হবে এবং একই সঙ্গে যে বিএলওরা যারা তৃণমূলের হয়ে এই কাজ করে চলেছেন তাদের গ্রেপ্তার করতে হবে। সিইও দপ্তরের নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিএলওদের কাছ থেকে যাওয়া পূরণ করা সমস্ত এনুমারেশন ফর্ম 2রা ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই আপলোড করতে হবে। আর বুধবার থেকে প্রত্যেক দিন যে ফর্ম সংগ্রহ করা হবে তা ওই দিনেই আপলোড করতে হবে। কোনো ফর্ম রেখে দেওয়া যাবে না। যদি কোনো পরিবারের কাছ থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত ফর্ম পাওয়া না যায়, তাহলে সেগুলিকে আনকালেক্টেবল হিসেবে চিহ্নিত করে অ্যাপে নথিভুক্ত করতে হবে। এরই সঙ্গে বিএলওদের একাংশের আবেদনে সাড়া দিয়ে বিএলও অ্যাপে সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ফর্মে কোনো ভুল থাকলে তা সংশোধন করা যায়। উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।